আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি ফভ টিভি নিউজ আপডেটে। সঙ্গে আছি আমি ইমতিয়াজ আহমেদ। শুরুতেই সংবাদ শিরোনাম। মুসলিম মেয়েদের ফাঁদে ফেলছে ইসকনের সদস্যরা। দেশের সার্বভৌমত্ব বর্তমান সরকারের কাছে নিরাপদ নয় বললেন মির্জা আব্বাস। মোদির গোপন তথ্য দিলেন ইমরান খান। ইরানের সঙ্গে পারমাণবিক চুক্তির কাছাকাছি যুক্তরাষ্ট্র। এবার বিস্তারিত। অনেকদিন ধরে মুসলিম মেয়েদেরকে সচেতন করার চেষ্টা করছি, কিন্তু আপনাদের উত্তেজনার কাছে হার মেনে যাচ্ছি। সচেতন হন প্লিজ। আর কিছু বললাম না বলে মন্তব্য করেছেন প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেন। নিজের ব্যক্তিগত ভেরিফাইড ফেসবুকে দেওয়া এক পোস্টে এই মন্তব্য করেন ইলিয়াস তার পোস্টের শেষে একটি লিঙ্ক যুক্ত করেন, যেখানে জানানো হয় গাজীপুরের পুবাইল থানা পুলিশ সম্প্রতি এক হিন্দু যুবককে গ্রেপ্তার করেছে, যিনি অভিযোগ অনুযায়ী মুসলিম মেয়েদের প্রেমের ফাঁদে ফেলে ধর্মান্তরের মাধ্যমে শারীরিক ও মানসিক নির্যাতনের সঙ্গে জড়িত ছিলেন। গ্রেপ্তারকৃত যুবকের নাম ঋত্বিক সাহা, যিনি রাজু সাহার ছেলে এবং গাজীপুরের সনাতনী পাড়া এলাকার বাসিন্দা। একটি সংঘবদ্ধ হিন্দু চক্র যা ইসকন এর নাম ব্যবহার করেছে মুসলিম মেয়েদের প্রেমের সম্পর্কের ফাঁদে ফেলে প্রথমে ঘনিষ্ঠতা গড়ে তোলে এবং পরবর্তীতে ব্ল্যাকমেইলের মাধ্যমে ধর্মান্তরিত করে। এই চক্রটি একাধিক ধাপে তাদের পরিকল্পনা বাস্তবায়ন করে থাকে। ভুক্তভোগী তরুণী রোজার ভাষ্যমতে ঋত্বিক প্রথমে নিজের ধর্ম গোপন করে তার সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। পরে বিয়ের প্রলোভন দেখিয়ে গাজীপুরের পুবাইলে নিজ বাসায় নিয়ে গিয়ে 3 মাস ধরে জোরপূর্বক স্বামী স্ত্রীর মতো বসবাস করতে বাধ্য করে। এ সময় মুসলিম তরুণীকে হিন্দু ধর্মীয় রীতিনীতি পালন করতেও বাধ্য করা হয়, এমনকি শাখা সিঁদুর পরিয়ে হিন্দু নারীর সাজে সাজানো হয়। রোজা আরও অভিযোগ করেন, ধর্মীয় রীতিনীতি মানতে অস্বীকৃতি জানালে তার অন্তরঙ্গ মুহূর্তের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়। এই মানসিক অত্যাচারের পাশাপাশি তাকে শারীরিকভাবেও নির্যাতন করা হয়। ঘটনার পর স্থানীয় মুসলমানদের সহায়তায় থানা পুলিশ তাকে উদ্ধারে সক্ষম হয় এবং ভুক্তভোগী বর্তমানে 2 মাসের গর্ভবতী বলে জানা গেছে। রোজার পরিবার তার পাশে না দাঁড়ানোয় সে পরিবারহীন হয়ে পড়েছে। বর্তমানে তিনি বিচার চেয়ে মামলা দায়ের করেছেন। পুবাইল থানার অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম বলেন, অভিযোগ পেয়ে আমরা আইনগত ব্যবস্থা নিয়েছি এবং তদন্ত করে অভিযুক্তকে গ্রেপ্তার করেছি। অনুসন্ধান থেকে আরও জানা যায়, এই চক্রটি ফেসবুকের মাধ্যমে মুসলিম মেয়েদের সঙ্গে সম্পর্ক গড়ে তোলে এবং একই ধরনের একাধিক ঘটনা ঘটিয়েছে। ধর্মীয় সচেতন মহল মনে করছেন এই ঘটনাগুলোর একটি সুপরিকল্পিত ষড়যন্ত্রের অংশ, যেখানে মুসলিম মেয়েদের সতীত্ব নষ্ট করে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করাই মূল উদ্দেশ্য। বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব বর্তমান সরকারের কাছে নিরাপদ নয়। দেশের ভৌগোলিক অখণ্ডতা আজ হুমকিতে। করিডোর দেওয়ার সিদ্ধান্ত দেবেন নির্বাচিত সরকার, আপনারা সিদ্ধান্ত দেওয়ার কেউ না। সাজেক ও সেন্ট মার্টিন করিডোর নিয়ে সরকারের অবস্থান সুস্পষ্ট করুন। বৃহস্পতিবার বিকেলে কুমিল্লা শিল্পকলা একাডেমিতে বিএনপির সাংগঠনিক বিভাগ, কুমিল্লা বিভাগীয় বিএনপির সদস্য ফরম বিতরণ ও সদস্য নবায়ন কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। মির্জা আব্বাস বলেন, বিএনপি চাঁদাবাজি দখলবাজির মধ্যে নেই। এ সরকারের সাঙ্গপাঙ্গরা চাঁদাবাজির সঙ্গে জড়িত। বিএনপির এখনো সুদিন আসেনি। আগে বিএনপির শত্রু ছিল আওয়ামী লীগ, এখন বিএনপির অনেক শত্রু রয়েছে। এখনো আমাদের নেতা তারেক রহমান দেশে ফিরতে পারেননি। এ সময় কুমিল্লা বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক অধ্যাপক সেলিম ভুইয়া, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা হাজী আমিনুর রশিদ ইয়াসিন সহ কুমিল্লা মহানগর, কুমিল্লা দক্ষিণ ও কুমিল্লা উত্তর জেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। প্রধান বিচারপতির বাসভবন, মাজার গেট সহ বিভিন্ন স্থানে যে কোনো প্রকার সভা সমাবেশ, মিছিল, শোভাযাত্রা ও বিক্ষোভ প্রদর্শন ইত্যাদি নিষিদ্ধ করে গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি। বৃহস্পতিবার 15ই মে ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী এনডিসি স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এই নির্দেশনা প্রদান করা হয়। গণবিজ্ঞপ্তিতে বলা হয়, এত দ্বারা সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে সম্প্রতি উদ্ভূত পরিস্থিতির পরিপ্রেক্ষিতে আইনশৃঙ্খলা রক্ষার্থে ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্স নং 76 এর 29 ধারায় অর্পিত ক্ষমতা বলে 15 মে 2025 খ্রিস্টাব্দ বৃহস্পতিবার হতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত প্রধান বিচারপতির সরকারি বাসভবন, বিচারপতি ভবন, জাজেস কমপ্লেক্স, বাংলাদেশ সুপ্রিম কোর্টের প্রধান গেট, মাজার গেট, জামে মসজিদ গেট, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1 ও 2 এর প্রবেশ গেট, বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউট ভবনের সম্মুখে সব ধরনের সভা সমাবেশ, মিছিল, শোভাযাত্রা ও বিক্ষোভ প্রদর্শন ইত্যাদি নিষিদ্ধ করা হলো। গণবিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এছাড়া বিভিন্ন দাবি দাওয়া আদায় ও প্রতিবাদ কর্মসূচির নামে যখন তখন সড়ক অবরোধ করে যান চলাচলে বিঘ্ন না ঘটানোর জন্য সংশ্লিষ্ট সবাইকে পুনরায় অনুরোধ করা হলো। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। টানা 87 ঘন্টার সামরিক সংঘাতের অবসান ঘটেছে
যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ভারত ও পাকিস্তান সম্মত হয়েছে যুদ্ধবিরতিতে। তবে এই সাময়িক বিরতি শেষ নয়। আগামী দিনে ভারতের তরফ থেকে আবারও আগ্রাসন আসতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও কারাবন্দী বিরোধী নেতা ইমরান খান। এই প্রেক্ষিতে কারাগার থেকে জনগণের উদ্দেশ্যে জরুরি সতর্কবার্তা দিয়েছেন তিনি। কাশ্মীরের পেহেলগামে একটি সন্ত্রাসী হামলার ঘটনার পর কোনো তদন্ত ছাড়াই পাকিস্তানকে দায়ী করে ভারত। ইসলামাবাদ শুরু থেকেই এই অভিযোগকে ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করে আসছিল। কিন্তু এই ঘটনাকে কেন্দ্র করে দুই দেশের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছে যায়। পাল্টাপাল্টি হুঁশিয়ারির পর অপারেশন সিন্দুর নামে পাকিস্তানের অভ্যন্তরে সামরিক অভিযান চালায় ভারত। তবে ভারতীয় আগ্রাসনের মুখে নীরব থাকে না পাকিস্তান। ইসলামাবাদ পাল্টা জবাব দেয়। পাকিস্তান ভূপাতিত করে ভারতের 5টি যুদ্ধ বিমান। একই সঙ্গে অপারেশন সিঁদুরের জবাবে পাকিস্তান চালায় অপারেশন বুনিয়ানুম মারসুস, যাতে ভারতের অন্তত 11টি সামরিক স্থাপনায় হামলা চালানো হয়। এই টানা সংঘাতের অবসান ঘটে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায়। সামরিক দিক থেকে ভারতের ক্ষয়ক্ষতি বেশি হলেও পাকিস্তান তুলনামূলকভাবে ক্ষয়ক্ষতি এড়াতে সক্ষম হয়েছে। ফলে ইসলামাবাদ এই যুদ্ধবিরতিকে নিজেদের কৌশলগত বিজয় হিসেবে দেখছে। তবে পরিস্থিতি শান্ত হলেও পাকিস্তান আশঙ্কা করছে ভবিষ্যতে ভারতের পক্ষ থেকে নতুন করে আগ্রাসন চালানো হতে পারে। এই আশঙ্কা থেকেই কারাগারে আটক ইমরান খান জাতির উদ্দেশ্যে সতর্কবার্তা দিয়েছেন। পাকিস্তানের প্রভাবশালী দৈনিক ডন এর খবরে বলা হয়েছে, কারাগারে ইমরান খানের সঙ্গে সাক্ষাতের পর তার বোন আলিমা খান জানান, ইমরান খান বলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রতিশোধ পরায়ণ মনোভাব পোষণ করেন। তিনি অবশ্যই প্রতিশোধ নিতে চেষ্টা করবেন, তাই পুরো জাতিকে সতর্ক থাকতে হবে। ইমরান খান আরও বলেন, পাকিস্তানের সশস্ত্র বাহিনীর প্রতিরোধমূলক জবাব শুধু জাতির মনোবল বাড়িয়েছে না, বরং কারাবন্দী ব্যক্তিদের মনেও আশার আলো জাগিয়েছে। পিটিআইয়ের কেন্দ্রীয় তথ্য সম্পাদক শেখ ওয়াকাস আকরাম এক বিবৃতিতে বলেন, সেনাবাহিনীর প্রতিরোধমূলক জবাব কারাগারে থাকা নেতাকর্মীদের মনোবল দৃঢ় করেছে। তবে মোদির প্রতারণামূলক মনোভাবের কারণে আগামীতে আবারও আগ্রাসনের আশঙ্কা থেকেই যাচ্ছে। এদিকে পিটিআই চেয়ারম্যান ব্যারিস্টার গওহর আলী খান সরকারের সমালোচনা করে বলেন, যদি ভারতের মতো প্রতিপক্ষের সঙ্গে যুদ্ধবিরতি সম্ভব হয় তাহলে দেশের রাজনৈতিক বিরোধীদের সঙ্গে সংলাপে বসার কোনো বাধা থাকা উচিত নয়। তিনি আরও বলেন, আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার স্বার্থে আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত ভারত পাকিস্তান সংলাপকে উৎসাহিত করা। সরকার যদি সর্বদলীয় সম্মেলনের উদ্যোগ নেয়, পিটিআই তা নিয়ে ভাবতে প্রস্তুত। এক গুরুত্বপূর্ণ রাজনৈতিক প্রেক্ষাপটে পাকিস্তান তেহরিক ইনসাফ পিটিআইয়ের প্রতিষ্ঠাতা এবং কারাবন্দী সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান সরকার পক্ষের সঙ্গে আলোচনায় বসতে সম্মত হয়েছেন। সম্প্রতি প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের পক্ষ থেকে আলোচনার প্রস্তাব আসার পর তিনি এই সিদ্ধান্ত নেন। খবর জিও টিভির। খবরে বলা হয়েছে, পিটিআই চেয়ারম্যান ব্যারিস্টার গওহর আলী খান সোমবার আদিয়ালা কারাগারে ইমরান খানের সঙ্গে সাক্ষাৎ করেন এবং তার কাছ থেকে আলোচনার অনুমোদন নেন। তবে ইমরান খান জোর দিয়ে বলেছেন, টেলিভিশন ক্যামেরার সামনে নয়, আলোচনা যেন আড়ালেই অনুষ্ঠিত হয় এবং তা ফলপ্রসূ হয়। পিটিআইয়ের একাধিক সূত্র জানিয়েছে, দলটি এখন সরকারকে আনুষ্ঠানিকভাবে আলোচনার জন্য প্রস্তাব দেবে। তাদের মতে, অতীতে গণমাধ্যমের নজরদারির কারণে আলোচনার প্রচেষ্টা ব্যর্থ হয়েছে, তাই এবার গোপন এবং কেন্দ্রীভূত পদ্ধতির মাধ্যমে এগোতে চায় তারা। দ্য নিউজকে ব্যারিস্টার গওহর নিশ্চিত করেন যে তিনি প্রধানমন্ত্রীর প্রস্তাব ইমরান খানের কাছে পৌঁছে দিয়েছেন। তবে কি আলোচনা হয়েছে বা ইমরান খান কি সিদ্ধান্ত নিয়েছেন সেই বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি বলেন, তাদের মধ্যে কি আলোচনা হয়েছে তা আমি প্রকাশ করতে পারি না। এটা ঘটনা প্রবাহ প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের জাতীয় পরিষদে দেওয়া সাম্প্রতিক ভাষণের পরেই এসেছে, যেখানে তিনি পিটিআইকে জাতীয় সংলাপে যোগ দেওয়ার আমন্ত্রণ জানান। ব্যারিস্টার গওহর ওই প্রস্তাবকে তখন স্বাগত জানালেও পিটিআই নেতৃত্ব তখনই স্পষ্ট করে দেয় যে ইমরান খানের সুস্পষ্ট সম্মতি ছাড়া আলোচনা এগোবে না। পিটিআইয়ের সূত্র আরও জানিয়েছে, ইমরান খান চান এই আলোচনার প্রক্রিয়ায় সামরিক বাহিনীর সমর্থন থাকুক। এমনকি একটি সূত্র জানায়, আলোচনার সুবিধার্থে ইমরান খান একটি সামরিক প্রতিনিধি দলের সঙ্গেও সাক্ষাৎ করতে প্রস্তুত আছেন। বিতর্কিত এক পরিকল্পনার অংশ হিসেবে মানবিক সহায়তা কেন্দ্র নির্মাণে গাজার বিভিন্ন স্থান প্রস্তুত করছে ইসরায়েল। কৃত্রিম উপগ্রহ থেকে তোলা ছবিতে এমনটি দেখা গেছে। ইসরায়েলের সরকার গত মার্চে গাজায় খাদ্য ও ওষুধ সরবরাহ স্থগিত করে দিয়েছিল। ইসরায়েলি মন্ত্রীদের দাবি, অবশিষ্ট জিম্মিদের মুক্তি দিতে হামাসের উপর চাপ সৃষ্টির লক্ষ্যে এই পদক্ষেপ নেওয়া হয়েছিল। জাতিসংঘ, ইউরোপ ও মধ্যপ্রাচ্যের নেতারা এই পদক্ষেপের নিন্দা জানিয়েছেন। জাতিসংঘ বলেছে, গাজায় ইসরায়েলি অবরোধের কারণে খাদ্য, ওষুধ ও জ্বালানির চরম সংকট দেখা দিয়েছে। গত সোমবার বিশ্ব সংস্থাটির প্রকাশিত এক মূল্যায়নে বলা হয়, গাজায় প্রায় 21 লাখ মানুষ দুর্ভিক্ষের গুরুতর ঝুঁকিতে আছেন। যুক্তরাষ্ট্র গত সপ্তাহে নিশ্চিত করেছে, গাজার বিভিন্ন স্থান থেকে যাতে ত্রাণ বিতরণ করা যায় সেই লক্ষ্যে তারা এক নতুন ব্যবস্থা গড়ে তুলছে। এটি পরিচালনা করবে বেসরকারি কোম্পানিগুলো, সুরক্ষা দেবে নিরাপত্তা ঠিকাদার ও ইসরায়েলি বাহিনীগুলো। কৃত্রিম উপগ্রহ থেকে তোলা ছবিগুলো বিশ্লেষণ করেছে
বিবিসি ভেরিফাই। এতে দেখা গেছে গাজার দক্ষিণ ও মধ্যাঞ্চলে অন্তত 4টি স্থানে সম্প্রতি জমি সমতল করে রাস্তা ও মঞ্চ নির্মাণ করা হয়েছে। সহায়তা বিতরণ কেন্দ্রগুলো কোথায় নির্মাণ করা হবে তা প্রকাশ্যে জানায়নি ইসরায়েল। তবে ইসরায়েলি কর্মকর্তাদের কাছ থেকে আগেই ব্রিফিং পাওয়া মানবিক সহায়তা সংক্রান্ত সূত্রগুলো বিবিসি ভেরিফাইকে জানিয়েছে গাজার দক্ষিণাঞ্চলে অন্তত 4টি কেন্দ্র ও উত্তরে নেতজারিম করিডোরের কাছে আরেকটি কেন্দ্র স্থাপন করা হবে। নেতজারিম করিডোর ইসরায়েলি সেনা নিয়ন্ত্রিত ভূখণ্ড, যা গাজাকে কার্যত দুভাগে ভাগ করেছে। গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন নামের একটি সংগঠন এ পরিকল্পনার সহায়তায় গঠিত হয়েছে। তারা বলছে প্রথম ধাপে 12 লাখ মানুষকে খাদ্য, পানি ও পরিচ্ছন্নতা সামগ্রী সরবরাহ করা হবে, যা গাজার মোট জনসংখ্যার 60% কম। ইরানের সঙ্গে একটি পারমাণবিক চুক্তি করতে ওয়াশিংটন ও তেহরান খুব কাছাকাছি পৌঁছে গেছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এছাড়া তেহরান চুক্তির বেশ কিছু শর্তে আংশিকভাবে রাজি হয়েছে বলেও দাবি করেছেন তিনি। উপসাগরীয় অঞ্চলের 3 দেশ সফরকালে মার্কিন প্রেসিডেন্ট এই মন্তব্য করেছেন বলে ফরাসি বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে জানানো হয়েছে। ট্রাম্প বলেছেন, আমরা ইরানের সঙ্গে দীর্ঘমেয়াদী শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে অত্যন্ত গুরুত্ব সহকারে আলোচনা চালিয়ে যাচ্ছি। আমরা এমন একটি চুক্তির দিকে এগোচ্ছি যেখানে আমাদের হয়তো শক্তি প্রয়োগ করতে হবে না। আর এই চুক্তিতে পৌঁছানোর 2টি পথ আছে, একটি খুব সুন্দর পদক্ষেপ, আরেকটি সহিংস উপায়। কিন্তু আমি দ্বিতীয় উপায়টি বেছে নিতে চাই না। তবে আলোচনার সঙ্গে যুক্ত ইরানের একটি সূত্র বলছে, চুক্তির বিষয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় এখনও অনেক মতপার্থক্য দূর করা বাকি আছে। এর আগে রোববার ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পারমাণবিক ইস্যুতে ওমানে 4র্থ দফার আলোচনা অনুষ্ঠিত হয়েছে। ওই বৈঠকে চূড়ান্ত সমাধানে পৌঁছানোর লক্ষ্যে পরবর্তী দফার আলোচনার পরিকল্পনাও চূড়ান্ত করা হয়েছে। যদিও তেহরান প্রকাশ্যে বলেছে তারা ইউরেনিয়াম সমৃদ্ধকরণ চালু রাখবে। মার্কিন সংবাদ মাধ্যম অ্যাক্সিওসকে দেওয়া এক সাক্ষাৎকারে মার্কিন একজন কর্মকর্তা ও অপর দুটি সূত্র বলছে, রোববারের আলোচনায় ইরানকে একটি চুক্তির প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্র। তেহরান ও ওয়াশিংটন বলছে তারা কূটনৈতিক উপায়ে এই দীর্ঘমেয়াদী সমস্যার সমাধান চায়। তবে এই আলোচনায় এখনও বেশ কিছু বিষয়ে উভয় পক্ষের মাঝে মতপার্থক্য রয়েছে। আর এসব মতপার্থক্য এড়িয়ে ভবিষ্যতে সম্ভাব্য সামরিক সংঘাত ঠেকানোর লক্ষ্যে আলোচকরা কাজ করছেন। এবার বিজ্ঞান ও প্রযুক্তির খবর। কৃত্রিম বুদ্ধিমত্তা এআই ব্যবহারে কপিরাইট লঙ্ঘন ও শিল্পীর সৃষ্টিশীলতা হুমকির মুখে এমন উদ্বেগে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারকে চিঠি দিয়েছেন এলটন জন, ডুয়া লিপা, ইয়ান ম্যাককেলেন, ফ্লোরেন্স ওয়েলচ, পল ম্যাকার্টনি সহ 400-এর বেশি শিল্পী, লেখক ও নির্মাতা। তাদের মতে সরকারের সুরক্ষা না থাকলে তাদের কাজে প্রযুক্তি কোম্পানিগুলোর কাছে কার্যত বিনামূল্য পৌঁছে যাবে। চিঠিতে হুঁশিয়ারি দিয়ে বলা হয়, মৌলিক শিল্পের পাওয়ার হাউস হিসেবে যুক্তরাজ্যের অবস্থান ঝুঁকিতে রয়েছে। তারা হাউস অব লর্ডসের ব্যারোনেস বিমান কিডরনের প্রস্তাবিত সংশোধনীর প্রতি সমর্থন চান, যা এআই মডেল প্রশিক্ষণে কপিরাইট প্রাপ্ত উপাদান ব্যবহারের জন্য লাইসেন্স বাধ্যতামূলক করতে পারে। সরকার বলছে তারা এমন একটি প্যাকেজ বিবেচনা করছে যা শিল্পী ও প্রযুক্তি খাত উভয়ের জন্য উপকারী হবে। তবে শিল্পী ও নির্মাতারা স্পষ্ট নীতির দাবি জানিয়ে বলছেন, আমরা এই জাতীয় গল্প তুলে ধরি, উদ্ভাবন করি, আমাদের সৃষ্টির মূল্য দিতে হবে। চিঠিতে আরও স্বাক্ষর করেছেন কাজুও ইশিগুরো, কেট বুশ, কোল্ডপ্লে, রিচার্ড কার্টিস ও টম স্টপার্ড। এর আগে এআই নিয়ে উদ্বেগ জানিয়ে একটি নীরব অ্যালবাম প্রকাশ করেছিলেন অ্যানি লেনস ও ড্যামন অ্যালবার্ন। বিশেষজ্ঞদের মতে আইন কঠোর হলে উদ্ভাবন বিদেশে সরে যেতে পারে, যা অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলবে। এবার খেলার খবর। বর্তমান পরিস্থিতিতে পাকিস্তানের টি-20 সিরিজ খেলতে যাওয়ার ব্যাপারে সরকারের মতামত জানতে চেয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। সূত্র জানিয়েছে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সফরে ব্যাপারে ইতিবাচক মতই দিয়েছেন। এখন বাকিটা বিসিবির সিদ্ধান্ত। আজ প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেছে বিবিসি সভাপতি ফারুক আহমেদ। সূত্র জানিয়েছে পাকিস্তান বাংলাদেশ হাইকমিশনের কাছ থেকে সফরের ব্যাপারে প্রয়োজনীয় খোঁজ খবর ও পরামর্শ নিয়েছে। সরকারের সংশ্লিষ্ট বিভাগ হাইকমিশনের কাছ থেকে সফরের ব্যাপারে ইতিবাচক সাড়াই নাকি মিলেছে। তাছাড়া 17 মে থেকে পাকিস্তানে পিএসএল শুরু হচ্ছে। ওদিকে ভারতেও একই দিনে শুরু হতে যাচ্ছে স্থগিত হওয়া আইপিএল। যুদ্ধ থেকে মুখ ঘুরিয়ে নেওয়া দুই দেশই যেহেতু খেলার মাঠে ফিরছে, বাংলাদেশ দলের সেখানে খেলতে যেতে কোনো সমস্যা দেখছে না পাকিস্তানে বাংলাদেশের হাইকমিশন ও সরকারের সংশ্লিষ্ট বিভাগ। আজ মুঠোফোনে এ ব্যাপারে জানতে চাইলে বিবিসি সভাপতি ফারুক আহমেদ বলেছেন, সফরটি হওয়ার ভালো সম্ভাবনাই তৈরি হয়েছে, সেভাবেই আমরা আলোচনা করছি। তবে সিদ্ধান্ত নেওয়ার আগে আরও কিছু দিক ভালোভাবে বুঝে দেখতে চাই, যেগুলো নিশ্চিত হলে আমাদের কোচ খেলোয়াড়েরা স্বস্তি নিয়ে খেলতে যেতে পারবেন।
এসব বিষয়ে বিসিবি প্রধান বিস্তারিত না বললেও জানা গেছে খেলোয়াড়, কর্মকর্তা, বিশেষ করে কোচিং স্টাফদের বিদেশি সদস্যদের মনোভাব জানা এবং তাদের নিরাপত্তার বিষয়টিকে বিশেষভাবে গুরুত্ব দিতে চায় ক্রিকেট বোর্ড। সফরের আগে এই বিষয়ে দুই বোর্ডের শীর্ষ পর্যায়েও আলোচনা হবে বলে জানিয়েছে সূত্র। আগের সূচি অনুযায়ী বাংলাদেশ দলের পাকিস্তানে যাওয়ার কথা ছিল শারজায় আমিরাতের বিপক্ষে দুটি টি-20 সিরিজ শেষে। 25 মে শুরু হয়ে সিরিজটি শেষ হওয়ার কথা ছিল 3 জুন। তবে এখন সিরিজটি হলেও সূচি বদলাবে। পিসিবি এরই মধ্যে বিসিবিকে একটি পরিবর্তিত সূচি প্রস্তাব করেছে। প্রিয় দর্শক, শেষ করছি ফব টিভি নিউজ আপডেট। আজ এ পর্যন্তই। ভিন্ন খবর নিয়ে দেখা হবে আগামীকাল রাত 8টায়। নিজেকে আপডেট রাখতে সাবস্ক্রাইব করুন চ্যানেলটি, নিয়মিত লাইক, কমেন্ট ও শেয়ার করে ছড়িয়ে দিন সর্বত্র। সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।